নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আমি অনন্যা, অনন্যার ব্লগসের আরও একটি ঝাঁ চকচকে নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন, নিরাপদে আছেন। আমরাও বেশ ভালোই আছি। আজ দিনটি বুধবার, সকাল এখন 8:30 মতো বাজে। আপনাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। যথারীতি আজকে সকালে ঘুম থেকে উঠতেই আমি বেশ লেট করে ফেলেছি। শরীরটাও বিশেষ কাল রাতে ভালো ছিল না। অ্যাস্তমার প্রবলেমটা তো রয়েছে, তার সাথে কেমন শরীরটা ম্যাজ করছিল। সেই জন্যই সকালে মা ডাকেও নি, আর মা না ডাকলে আমি আবার উঠতেও পারি না, বিশাল সমস্যা। সেই জন্যই উঠতে ভীষণ লেট করে ফেলেছি। যাই হোক, সকালে ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে দেখছি মায়ের বাসি কাজ অলমোস্ট ডান। সেই জন্যই আর কি করতাম, ব্রাশ করলাম, ফ্রেশ হলাম, তারপরে চা পর্ব মেটালাম। তারপর যথারীতি বাবাকে নিয়ে মা সেলুনে গেল বাবার হেয়ার কাট করানোর জন্য। আর মা বলে গেল, এই কাজগুলো কি তুই সারতে পারবি? কারণ বাড়িতে বসে তো স্যালনের ভিড় সম্বন্ধে আন্দাজ করা সম্ভব নয়। তাই মা আমাকে কাজের দায়িত্বগুলো বুঝিয়ে দিয়ে বাবাকে নিয়ে আর কি চলে গেল স্যালনে বাবার হেয়ার কাট করাতে। প্রায় 10-11 মাস হয়ে গিয়েছে বাবা হেয়ার কাট করেনি, সেই জন্যই বাবাকে নিয়ে মা হেয়ার কাট করতে গেল। যাই হোক, বাবার একটা হেয়ার কাট হবে শীতের আগে। আর যত বড় চুল বাবার মাথায় হয়ে গেছে, বাবা যদি হেয়ার কাট না করে, এরপরের ওয়েদার তো আরও বেশি ঠান্ডা হবে। তখন একবার স্নান করলে মাথার চুলগুলো শুকোবে না, তাতে করে ঠান্ডা লাগবে। আর আপনাদের তো আগের ব্লগেই আমি বলেছিলাম আমার বাবা ডিমেনশিয়ার পেশেন্ট। সেই জন্যই বাবাকে কোনো প্রকারের ডক্টরের কাছে নিয়ে যাওয়া পসিবল নয়। যদি বাবা না চান, তাহলে বাবাকে আপনি কোথাও নিয়ে যেতে পারবেন না। আর জোর করা যায় না, বাবা তো বাচ্চা নয় বলুন যে কোলে করে নিয়ে চলে যাবেন। তো যাই হোক, সেই জন্যই সম্ভব হয় না। তাই আমরা যতটা সম্ভব চেষ্টা করি বাবাকে সুস্থ রাখার। বাবা অসুস্থ হয়ে গেলে তার ট্রিটমেন্ট করানো পসিবল হবে না, আর বাবাকে চোখের সামনে ওই অসুস্থ অবস্থায় দেখতেও পারবো না। সব মিলিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে। সেই জন্যই আমরা চাই বাবা সুস্থ থাকুক। সেই জন্যই বাবাকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই টাইম মতো প্রোভাইড করা হয়। বাবার শরীরের পক্ষে যা কিছু সুইটেবল, বাবাকে সেই খাবারগুলোই দেওয়া হয়। কোনো অনিয়ম বাবার যাতে না হয়, সেদিকে আমি আর মা ভালোভাবে সতর্ক দৃষ্টি রাখি, শুধুমাত্র বাবাকে অসুস্থ হতে দেব না বলে। তো সেই মানুষটা বড় বড় হেয়ার থাকার জন্য ঠান্ডায় সর্দিতে জ্বরে কষ্ট পাবে, সেটা তো হয় না বলুন। তাই আমার শরীরটা যতই খারাপ লাগুক না কেন, মাকে আমি হাসি মুখে বললাম, তুমি নিয়ে যাও বাবাকে হেয়ার কাট করাতে, আমি পারবো ঠিক সামলাতে। মা বলছে, তোর শরীরটা তো ভালো নেই। আমি বললাম, কিচ্ছু হবে না মা, বাবাকে সুস্থ রাখাটাই শেষ কথা। দিনের শেষে বাবা সুস্থ, তুমি সুস্থ, তাহলেই আমি হ্যাপি। সেই মতোই বাবাকে নিয়ে মা চলে গেল বাবার হেয়ার কাট করাতে স্যালনে। আর এদিকে আমি এক এক করে সংসারের কাজগুলো গোছাতে লাগলাম। প্রথমেই বাবার যে জামা কাপড়গুলো বাবা রেখে গিয়েছিল বাড়িতে, শীত পোশাক আর কি, সেগুলোকে সার্ফের জলে ডুবিয়ে দিলাম, সান্ত্বনা দিদি এলে কেচে দেবে। তারপর এদিকে চাল ডাল ধুয়ে নিলাম। তারপর যেহেতু আমাদের সবজি কাটাই থাকে, যেমন ধরুন আগামীকাল কি রান্না হবে সেটার প্ল্যান আমরা আগের দিন করে ফেলি, তারপর সবজিটা কাটিয়ে রাখি। কারণ সান্ত্বনা দিদি তো লেট করে আসে, সেই জন্যই রান্না বান্না তো লেট করলে হবে না, বাবাকে টাইম মতো খেতে দিতে হবে। সেই জন্যই সবজি কাটাই ছিল, যথারীতি ফ্রিজ থেকে বের করে নিলাম। তারপর শুরু করে দিলাম রান্না বান্না। আজ আবার সূর্য কোন দিকে উঠেছে বলতে পারবো না, সান্ত্বনা দিদি তাড়াতাড়ি কাজে এসেছে। যেহেতু জামা কাপড়গুলো ভেজানোই ছিল, সেই জন্যই তাড়াতাড়ি কেচে দিল। আমি আবার ছাদে গিয়ে রান্নার ফাঁকে মেলেও দিয়ে এলাম। আজ যেহেতু বুধবার, আজ তো আমিষ খাওয়ার দিন, তাই আজ রান্না হচ্ছে ভাত, মসুর ডাল, উচ্ছে বেগুন ভাজা, আর তার সাথে আজ ছিল ফ্রিজ ক্লিয়ারেন্স ডে। সেই জন্যই ফ্রিজে যা সবজি অবশিষ্ট ছিল, সেই সবজি সান্ত্বনা দিদিকে বের করে দিয়ে বললাম, তুমি আজকে কেটে ফেলো, কাল রান্না করে ফেলবো। আর ফ্রিজে মাছ বলতে ছিল দুটো, বলতে একটা কাতলা মাছের মাথা, যেটি 2 পিস করা ছিল, আর ছিল 4টি পাবদা মাছ। এই সব কিছু দিয়েই আলু ফুলকপি পেঁয়াজ কুচি দিয়ে ঝোল বানাবো আজ আমি। কারণ কালকে ফ্রেশ সবজি আনবো বাজার থেকে, তার সাথে আনবো ফ্রেশ মাছ বাজার থেকে।
মাছ কাকুর কাছ থেকে মাছ নেওয়া মানে মাই মাছ নেয়, আমি শুধু দেখি। সবজি কেনাটা যেমন মোটামুটি শিখেছি, মাছ কেনাটাও তো শিখতে হবে বলুন। আজ মাছ কাকু মাছ সাপ্লাই দিচ্ছে, একটা দিন তো এমন আসতেই পারে যেদিন উনি আর মাছ সাপ্লাই দিতে এলেন না, সেদিন কি হবে? সেই জন্যই সময় থাকতে থাকতেই স্বাবলম্বী হওয়াটা ভীষণ দরকার। যেমন আমি একা হাতে ঘরে বাইরের সব কাজ সামলানোর ক্ষেত্রে স্বাবলম্বী, সেই জন্যই ভাবছি সবজি বাজার করতে করতে তো সবজি বাজার করাটা মোটামুটি রপ্ত করেই ফেলেছি, এবার শুধু মাছ বাজারে গিয়ে মাছ কেনাটা রপ্ত করার পালা। সেই জন্যই আগামীকাল ভাবছি বাজার থেকে মাছ কিনবো আমি নিজে। তাই এইটুকু প্ল্যান তো করেইছি যে আগামীকাল আমার বাড়ির কাছে যোগমায়া বাজারও নয়, আবার বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত পাওয়ার হাউস বাজারও নয়, একেবারে বড় বাজারে গিয়ে দেখব বাবা যেভাবে মাছ কিনতো সেভাবে মাছ আমি কিনতে পারি কি না। কথায় বলে বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া কুছ নেহি তো থোড়া থোড়া। আমি তো বাবার ছেলে, আমি তো বাবার মেয়ে, আমি ঠিক পারবো। এত কিছু যখন রপ্ত করতে পেরেছি, মাছ বাজারটাও ঠিক রপ্ত করতে পারবো, আমি এটা বিশ্বাস করি। আর বিশ্বাসের জোরে তো সব হয় বলুন। আমরা তো ভগবানকে কেউ নিজের চোখে দেখিনি, এতটা পুণ্য তো করতে পারিনি যে ভগবান নিজে এসে দেখা দেবেন, কিন্তু হ্যাঁ আমরা বিশ্বাস করি ভগবান আছেন। সেই জন্যই আমরা ভগবানের প্রতি বিশ্বাস রেখে সব কাজ করে চলি। আর এটিও প্রায়শই আমি অনেককে বলতে শুনেছি, ভক্তের বিশ্বাসেই নাকি ভগবান বাস করেন। তাহলে ভক্তের বিশ্বাসে যখন ভগবান বাস করতে পারেন, তাহলে নিজের প্রতি বিশ্বাস রাখলে কি না সম্ভব হতে পারে বলুন তো। সেই জন্যই নিজের প্রতি বিশ্বাস আমি রেখেছি। আর আগামীকাল বড় বাজারে গেলে আপনাদেরকেও সাথে নিয়ে যাব। আমি একেবারে ছোট্টবেলায় বাবার সাথে বাজারে যেতাম, বাবা তো বড় বাজার থেকেই বাজার করতেন। তখন কিছু কিছু টুকরো স্মৃতি বড় বাজারে বাজার করার আমার এখনও মনে পড়ে, কিন্তু পরের দিকটাতে আমি আর যেতাম না, বাবা আর নিজে যেত, নিজেই বাজার করে আনতো। কাল আবার যাব, দেখি পুরনো বাজারটার সঙ্গে নতুন কিছু অ্যাড হয়েছে নাকি এখনকার বাজারে, গেলেই বোঝা যাবে বলুন। দেখুন আপনাদের সাথে এই বাজার করতে যাব এই এক্সাইটমেন্ট শেয়ার করতে করতে আমার কিন্তু আজকে রান্নাবান্না কমপ্লিট হলো। তারপর আজ ভাবছি চিমনিটা নেওয়া তো প্রায় 3-3.5 মাস হয়ে গিয়েছে, আর এদিকে চিমনিটা কেনার সময় আবার চিমনিটা ইনস্টল করার সময়ও দেখিয়ে দিয়ে গিয়েছিলেন চিমনির দোকান থেকে কিভাবে চিমনির যেখানে তেল জমা হবে সেই জায়গাটি আর চিমনিতে থাকা এই জালিটি আমরা নিজেরাই খুলে পরিষ্কার করতে পারবো। সেই মতোই সার্ভিসিংয়ের জন্য কাউকে খবর না দিয়ে নিজের দায়িত্বে চিমনিতে তেল জমা হওয়ার এই চ্যানেলটা আর চিমনিতে থাকা এই জালিটা খুলে নিয়ে আমি নিজেই বসে পড়েছি ক্লিন করতে, দেখি না পারি কি না। এমন বেশি দিন তো হয়নি বলুন যে সার্ভিসিংয়ের জন্য লোক ডাকতে হবে। কয়েকটা দিন পার হোক, কয়েকটা মাস আরও যাক, তারপর না হয় সার্ভিসিংয়ের লোক ডাকবো। কারণ ফ্রি সার্ভিসিংয়ের অপশান 3টে রয়েছে। ভেতরটা তো সেরকম নোংরা হয়নি, কারণ আমরা তো ঢেকে ঢেকে রান্না করি, সেরকম তেল জমা হয়ও না, সেটা তো জানতামই। আজকে খুলে শিওর হয়ে গেলাম, সত্যি একেবারেই 1 চামচ 1.5 চামচ মতো তেল জমা হয়েছিল। তাহলে অযথা ভেতরটা খুলেও পরিষ্কার করবে না, অথচ একটা সার্ভিসিংয়ের অপশান কাটা পড়ে যাবে। কারণ 3টে যেহেতু ফ্রি সার্ভিসিং, যখন আমি নিজেই পারছি তাহলে নিজেই করে দেখি। আর আমি করলে তো আমার জিনিস আমি আর অযত্ন করে করব না বলুন, যথেষ্ট যত্ন করেই করব। যথারীতি তেল জমা হওয়ার সেই চ্যানেলটি আর যে জালিটি সেটিকে তো ধুয়ে দিয়েছিলাম, একেবারে ধুয়ে বলতে গরম জল সার্ফ দিয়ে মেজে দিয়েছিলাম, সেটিকে তারপরে শুকোতে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে। তারপরে একটু শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে ঘষে ঘষে মুছে শিওর হলাম যে একটুও কোথাও জল লেগে নেই। তারপর সমস্ত চিমনিটি ভালো করে ক্লিন করার পরে আবার জায়গার জিনিস জায়গায় সেট করে দিলাম। দেখুন নিজের চেষ্টায় কিন্তু আজ আমি চিমনিটি ক্লিন করতে পারলাম। হ্যাঁ, ভেতরে সমস্যা হলে সেটি পারবো না, কিন্তু ক্লিন তো করতে পেরেছি, এটি বা কম কোথায়। যথারীতি চিমনি ক্লিন করে, রান্নাঘর গ্যাস ক্লিন করে, টেবিল থেকে এই শুকিয়ে যাওয়া রজনীগন্ধা স্টিকগুলোকে তুললাম, আর তার সাথে বাইরে যে আবর্জনাগুলো জমা হয়েছিল সেগুলোকেও নিলাম, নিয়ে নিজের দায়িত্বে নোংরা ফেলার জায়গায় গিয়ে ফেলে এলাম। কারণ যেহেতু আমরা পঞ্চায়েতে থাকি, তাই এখানে কোনো আবর্জনা নেওয়ার গাড়ি আসে না মিউনিসিপ্যালিটির মতো, সেই জন্য নিজের কাজ নিজেকেই করতে হয়। তারপর স্নান করে লাঞ্চ সারলাম।
তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটি নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বাই বাই।